আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিকে ক্লাস করব। সেটা হচ্ছে যে সমীকরণ টপিক। আপনাদের হয়তো অনেকের ধারণা নাই যে সমীকরণ টপিকটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমীকরণ টপিকটা এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এইখানে এক্স ধরে সমীকরণ সাজিয়ে যে সমাধান করতে হয় এটা নির্দিষ্ট একটা টপিক না, এটা আপনার সবগুলা টপিকের সাথে রিলেটেড একটা টপিক। নর্মালি যারা রিটেন যে কোনো রিটেন পরীক্ষা দেন, সেটা বিসিএস রিটেন হোক বা ব্যাংক রিটেন হোক অথবা যে কোনো 11-20 গ্রেডের পরীক্ষা হোক বা নবম গ্রেডের যেখানে রিটেন পরীক্ষা হয়, এইখানে অধিকাংশ প্রশ্নই কি থেকে আসে? সমীকরণ থেকে আসে। এবং এই যে চলকের মান অজানা থাকা যে কোনো ধরনের প্রশ্ন, এটাই হচ্ছে সমীকরণ। আপনারা দেখবেন যে আমাদের খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে সমীকরণের লাভ ক্ষতি, সমীকরণের শতকরা, সমীকরণের মাধ্যমে হচ্ছে যে সুদ কষার প্রশ্ন সমাধান, সমীকরণের মাধ্যমে সময় দূরত্ব গতিবেগের প্রশ্নের সমাধান, সমীকরণের মাধ্যমে সংখ্যার অধ্যায় সমাধান। তার মানে সবখানে সমীকরণ টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো পরীক্ষা আসলে এই সমীকরণ থেকে প্রশ্ন আসবেই, সেটা বিভিন্ন ভাবে আসতে পারে। তো আমরা এই সমীকরণ টপিকের উপর আজকে একটা সুন্দর ক্লাস নিব। এটা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের প্র্যাকটিস পার্টের অঙ্ক হলেও এইখানে সব ধরনের প্রশ্ন সংশ্লিষ্ট থাকার কারণে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে সব ধরনের প্রশ্নগুলো আপনারা সমাধান পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, সমীকরণের প্রশ্ন নর্মালি রিটেনের জন্য হলে অনেক সময় লাগে, কারণ এটা বিস্তারিত করতে হয়, বাট এমসিকিউতে দ্রুত করা লাগে। বাট অনেকের তবিল হচ্ছে শুধু রিটেনের সমাধান, মানে কি শুধু এক্স ধরে সমীকরণ সাজায় লিখে লিখে সমাধান করতে পারে, এইটা ছাড়া সে ভিন্নভাবে চিন্তা করতে পারে না। তো আমরা আজকে দেখাবো যে সমীকরণের প্রশ্ন সমীকরণের মাধ্যমে সমাধানের পাশাপাশি কিভাবে অপশন টেস্ট করে কিভাবে মুখে মুখে উত্তর দেওয়া যায় সেই টেকনিকটা। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, অনেক সুন্দর কিছু আইডিয়া পাবেন যেটা আপনার প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখেন, এক ব্যক্তি 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় করে, এতে তার 1500 টাকা সঞ্চয় হলে তার মাসিক আয় কত টাকা? প্রশ্নটা দেখতেছেন খুব ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটাতে কিন্তু মানে প্যাচ আছে। প্যাচটা কিরকম? এক ব্যক্তির 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় করে, এতে তার 1500 টাকা সঞ্চয় হলে তার কি হচ্ছে মাসিক আয় কত? তাহলে ধরি 1 মাসের আয় সমান সমান এক্স। তাহলে 2 মাসের আয় দিয়ে, তাহলে 2 মাসের আয় হবে 2x, 3 মাসের ব্যয়, অতএব 3 মাসের ব্যয়, এই যে 2 মাসের যেটা আয় সেটা 3 মাসের ব্যয় 3x। তাহলে এটা হচ্ছে এই কথাগুলা প্রশ্নের মধ্যে বলা আছে সবগুলা, আমরা শুধু এটা এক্স ধরলাম যখন তখন এটা পারলাম। তাহলে 3 মাসের ব্যয় কত, 3 মাসের আয় কত? এই যে 3 মাসের যে ব্যয় হচ্ছে 3x, তাহলে 3 মাসে, আচ্ছা 3x কেন দিলাম, সরি এখানে 2x, এটা মিস্টেক হয়েছে, মিস্টেক না, এটা বিষয়টা এইভাবে লিখি। 1 মাসের আয় x, 2 মাসের আয় 2x, তাহলে 3 মাসের আয়, ঠিক আছে? 3 মাসের আয় সমান সমান 3x। 3 মাসের আয় তো এখানে বলে নাই, কেন 3x লিখলাম? কারণ প্রত্যেক মাসে x টাকা করে আয় হলে 2 মাসে 2x, 3 মাসে 3x। 3 মাসের ব্যয়, এই যে ব্যয়টা দেখেন 2 মাসের যেটা আয় করে সেটাই 3 মাসের ব্যয়, মানে এই 2x টা এইখানে বসবে। এইটা হচ্ছে লাভ ক্ষতির একগুলো অঙ্ক আমরা করি না, টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রি করলে কয় টাকা লাভ হবে, বিষয়টা হু একই রকম। এইটা ধরতে পারছেন কিনা আমরা একটু দেখবো। আবার 1 মাসের, এটা হচ্ছে ধরি 1 মাসের আয় x টাকা, তাহলে 2 মাসের আয় হচ্ছে 2x টাকা, আর 2 মাসের যেটা আয় ওইটা আবার 3 মাসের ব্যয় এখানে বলছে। আবার 3 মাসের আয় হচ্ছে 3x টাকা। এখন যত মাসের আয় তত মাসের ব্যয় না হলে তো যোগ বিয়োগ করা যাবে না, তাই না? তাহলে এখন বলছে এতে তার মানে এই যে 3 মাসের ব্যয় করে, তাহলে প্রশ্ন মতে 3x মাইনাস 2x, 3 মাসের ব্যয় আর 3 মাসের আয়, আয় থেকে ব্যয় বাদ দিলেই তো সঞ্চয় তৈরি হবে, তাই না? তাহলে এক্স এর মান হচ্ছে 1500 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 1500 টাকা। তাহলে বিষয়টা এত সহজও না আবার এত কঠিনও না,
বুঝে বুঝে করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই প্রশ্ন আপনারা এই এক্স ছাড়া কিন্তু জটিল মনে হবে। আচ্ছা, এখন আসলে অপশন টেস্ট একটা করতে পারি, সেটা হচ্ছে 1500 টাকা। দেখেন 2 মাসের আয় 1500, 1500 3000 টাকা, আর 3 মাসের ব্যয় হচ্ছে 3000 টাকা। তাহলে মনে হচ্ছে লাভ কোনো সঞ্চয় নাই, কিন্তু ভুল হলো। ভুল হলো কেন? কারণ এটা হচ্ছে 3 মাস আর এটা হচ্ছে 2 মাস। তাহলে এটাকে 3 মাস বানাই, তাহলে 4500। 3 মাসের আয় 4500 টাকা, 3 মাসের ব্যয় 3000 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 1500 টাকা, যেটা প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে এইভাবে অপশন টেস্ট করে করা যাবে তখনই যখন আপনি বিষয়টা বুঝবেন। ওকে, তাহলে আমরা নেক্সটে আসি। 2 নম্বর প্রশ্ন দেখেন, একেবারে খুব সিরিয়াসলি এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আপনারা হুবহু অথবা একটু হলো ডিজিট চেঞ্জ করে হলেও কমন পাবেন। এখন এই জন্য কমন পাবেন যে এইখান থেকে প্রশ্ন নিয়মিত আসে। 2 নম্বর বলছে, একটা খাতা একটা কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম যথাক্রমে কত? এইরকম প্রশ্ন প্রাইমারিতে একাধিকবার আসছে। তো এই যে দাম কম বেশি, একজন এত টাকা পাবে, এত টাকা পাবে, এরকম যত প্রশ্ন আছে সবগুলোর অ্যাঙ্গেল কিন্তু একই। তাহলে কি দরকার? যেটা দরকার সেটা হচ্ছে এই ভাষাটা ধরতে পারা। তাহলে খাতা একটা কলমের মোট দাম 75 টাকা, এইরকম প্রশ্ন আসলে আমরা এক্স প্লাস ওয়াই আকারে ধরতে পারি। কিন্তু এইভাবে যখন আমি একটার দাম এক্স একটার দাম ওয়াই ধরবো, তখন হচ্ছে কি সমীকরণটা ডাবল হয়ে যাবে, অঙ্কটা লেংদি হয়ে যাবে। তাহলে কি করতে পারি? তাহলে ধরি এখানে উত্তর চাইছে কি? উত্তর চাইছে যে খাতা কলমের কোনটির দাম কত। তাহলে আমরা যে কোনো একটার দাম ধরি, ধরি খাতার দাম হচ্ছে সমান সমান এক্স, তাহলে কলমের দাম হবে, এই যে সমষ্টি দেওয়া থাকলে একটা ধরে আরেকটা বিয়োগ করে দিতে হয়। এই যে কথাগুলো বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্টাইলে আপনাকে আরো 10টা প্রশ্ন বানায় দেওয়া যাবে যে এইগুলো সবগুলোর সমাধানের স্টাইল সেম। তাহলে খাতার দাম এক্স টাকা, কলমের দাম 75 মাইনাস এক্স টাকা। এখন আসি প্রশ্ন মতে। প্রথমে এইভাবে ফর্মাল নিয়মটা শিখবেন যাতে যে কোনো রিটেনে সমস্যা না হয় এবং অঙ্কটা আপনি ধরতে পারেন। এরপর আমরা আবার শর্টকাটও দেখাই দিব। তাহলে কলমের দাম 2 টাকা বেশি, তাহলে খাতার দাম 5 টাকা কম হলে, তাহলে খাতার দাম এক্স ছিল না, এক্স থেকে 5 টাকা কম হয়ে গেল। আর কলমের দাম কি আছে? আচ্ছা, ইংলিশে দিই সবগুলো। তাহলে কলমের দাম আছে 75 টাকা, কলমের দাম 2 টাকা বেশি হলে তাহলে কি হইতো? খাতার দাম, আচ্ছা কলমের দাম 2 টাকা বেশি মানে এই যে কলমের দাম আগে যেটা ছিল এর থেকে 2 টাকা বেশি মানে 2 টাকা যোগ। তাহলে নতুন দাম খাতার, খাতার আর কলমের নতুন দাম। এখন কি হলো? খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। এই যে খাতাটা আর এটা কিন্তু কলম। তাহলে এই যে যখন আমরা যোগ বিয়োগ করলাম, এখান থেকে 5 বিয়োগ করলাম, এখান থেকে 2 যোগ করলাম, তখন যে অবস্থা দাঁড়াইলো সেক্ষেত্রে খাতার দামটা হচ্ছে কলমের দামের দ্বিগুণ। তাহলে এই অবস্থায় দাঁড়িপাল্লা কোন পাশে ভারী আছে? মনে করেন এই পাশে 2টা আলু আছে আর এই পাশে একটা আলু আছে, এটাকেই তো আমরা বলতেছি খাতার দাম কলমের দামের দ্বিগুণ। তাহলে এই 2টা আলু এখন যদি আমি ব্যালেন্স করতে চাই দাঁড়িপাল্লাটা, এই পাশে তো ভারী, এই পাশে 2টা আলু থাকার কারণে ভারী আছে, এর সঙ্গে আবার 2 গুণ করা যাবে না, এর সঙ্গে 2 গুণ করলে তাহলে 2 পাশের পাল্লাটা ব্যালেন্স হবে। এই হিসাব অনুযায়ী আমরা কি করব? এইখানে 2 গুণ করে দিব। এই গুণ করার বিষয়টাতে ভুল না হলে এই ধরনের প্রশ্নগুলো আর কোনো সমস্যা নাই, বাট গুণ করার সময় ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। এক্স মাইনাস 5 ইকুয়াল টু 75 আর 2 77, 77 এর ডাবল হচ্ছে 154 মাইনাস 2x। 2xটা এই পাশে আসলে 3x, এই 5টা ওই পাশে গেলে হচ্ছে 159। ঠিক আছে? তাহলে x এর মানটা হচ্ছে 3 দ্বারা কাটাকাটি করলে 3 5 15, 3 3 9 53 টাকা। x এর নাম যদি 53 টাকা হয়, খাতার দাম 53 টাকা হয়, তাহলে এখানে 75 মাইনাস 53 সমান সমান হচ্ছে 22 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 53 টাকা আর 22 টাকা। খাতার দাম 53 টাকা, কলমের দাম 22 টাকা। ওকে, এই যে আমরা যে ভেঙে ভেঙে যুক্তিগুলো দেই, আমাদের বইয়েও কিন্তু এটা সাইড নোট দেওয়া থাকে। আর অনেকে তখন বলে কি গল্পের মতো ম্যাথের সমাধান। আরে ভাই, আপনার টিচার পাশে বসে থাকলে তো এই কথাগুলাই বলতো, সেই কথাগুলাই আমাদের বইয়ে লেখা আছে। তাহলে এটা কি আরেকটা সাপোর্টিভ হয় নাই? অনেকে শুধু এই গতানুগতিক সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়, তো ওই রকম বই তো সব আছেই মার্কেটে। আমাদের বইয়ের স্পেশালিটি হচ্ছে টিচারের মতো করে আপনাকে হেল্প করবে। আচ্ছা, এখন আসি আমরা এই প্রশ্নগুলোকে অপশন টেস্ট করে করতে পারি। সেটা হচ্ছে দেখেন এখানে 75 টাকা হচ্ছে মোট দাম, এই যে এইখানে 8 আর 4 12, 75 হচ্ছে না, 55 আর 1 56, 5 আর 1 6 হচ্ছে না, 7 আর 3 10 হচ্ছে না। তো একমাত্র 75 যোগফল তো এখানে আছে, এখান থেকে আমরা শুদ্ধি পরীক্ষা করে করে নিতে পারি। ঠিক আছে? 53 থেকে 5 টাকা কম হলে হবে 48, 22 থেকে 2 টাকা বেশি হলে 24, 24 থেকে 48 হচ্ছে দ্বিগুণ। তাহলে এমসিকিউ পরীক্ষা আমরা অপশন টেস্টও করতে পারি। সমীকরণের অধিকাংশ প্রশ্ন এমসিকিউতে অপশন টেস্ট করা যায়, বাট শুধু অপশন টেস্ট শিখলে কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন।
3 নম্বর আসি, মিস্টার এক্স দৈবভাবে 2 টাকা ও 5 টাকার মোট 30টি নোট সম্বলিত মানিব্যাগ হারিয়ে ফেললেন, যেখানে টাকার পরিমাণ ছিল 120 টাকা এবং ওই ব্যাগে 5 টাকার কতটি নোট ছিল। তাহলে আমরা কি করব, 5 টাকার নোট ছিল, তাহলে ধরি 5 টাকা নোট। দেখেন সবগুলো সমীকরণের প্রশ্ন করাচ্ছে, কিন্তু আপনারা অনেকেই আছে এই পাঁচমিশালি অঙ্কের ক্লাস করলে মজা পান, কারণ অনেক বেশি স্টাইলে বিভিন্ন মজাদার কৌশল দেখানো যায়, বাট এটা মনে করেন না যে ওই অঙ্কগুলো মাথায় থাকবে না। কিন্তু আমরা যখন আপনাকে একটা টপিকের একই নিয়মের অনেকগুলো অঙ্ক করাইতে থাকবো, আপনার কিন্তু নিয়মটা মনে থাকবে এবং প্যাটার্ন গুলো আপনার মাথায় কাজ করবে, কারণ যুক্তি, এক্স ধরা, কিভাবে সমীকরণ বিল্ড আপ হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নে তো একই রকম কথা থাকতেছে। তো এই একই রকম অঙ্ক একসাথে করা দরকার না। কিন্তু আপনারা অনেকেই দেখি যে মূল পয়েন্ট বুঝেন না, শুধু মানে ভাষা নলেজ আর গান শোনার মতো করে, লিরিক্স কানে ভালো লাগলে যেরকম মানুষ গান শুনে, ওইরকম অঙ্কের ক্লাসে মজাদার কথা বললে মজা লাগে, কিন্তু কোনটা আপনার জন্য ফ্রুটফুল এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এক্স দৈবভাবে 2 টাকা 5 টাকা নোট, তাহলে ধরি 5 টাকা নোট কত টাকা, 5 টাকার নোট হচ্ছে, কেন 5 টাকার নোটকে ধরলাম, কারণ শেষে আমাদের 5 টাকার নোটটা চাইছে এক্স। একটু আগে যে শিখলাম সমষ্টি দেওয়া থাকলে বিয়োগ করতে হয়, তাহলে 2 টাকার নোট আছে কতটা, 2 টাকার নোট হচ্ছে 30 মাইনাস এক্স প্রশ্ন মতে। তাহলে মোট টাকা কত, 120 টাকা, তাই না? তাহলে 2 টাকার নোট এক্সটা, 5 টাকার নোট যদি এক্স টাকা হয়, তাহলে 5 টাকা আর এক্স টাকা গুণ করলে কি বার হবে, 5 টাকার ধরেন একটা বান্ডিল, ওইখানে এক্সট্রা 5 টাকা নোট আছে, এক্সট্রা মানে দুইটা হইতে পারে, তাহলে দুইটা 5 টাকা নোট, 5 দুগুণা 10 টাকা, ধরেন আছে যে 5টা হইতে পারে, তাহলে 5টা 5 টাকা নোট মানে 25 টাকা, তার মানে গুণ করতে হবে। প্লাস 2 টাকার নোট হচ্ছে 30 মাইনাস এক্স, তাহলে 2 টাকার নোট দিয়ে গুণ হবে 30 মাইনাস এক্স কে, তাহলে 5 টাকার বান্ডিল্লা থেকে এতগুলো টাকা বাইর হবে, 2 টাকার বান্ডিল্লা থেকে এতগুলো টাকা, এই টাকাগুলো একসাথে মার্জ করে দিলে টোটাল টাকা হয়ে যাবে 120 টাকা। ঠিক আছে, তাহলে 5x প্লাস 60 মাইনাস 2x ইকুয়াল টু 120, 3x সমান সমান 60, এই 60 ওই পাশে যা বিয়োগ, এই 5x থেকে 2x বাদ দিলে 3x, x এর মানটা হচ্ছে 20, তার মানে 5 টাকার নোট আছে 20টা। এইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঘ। এখন এটা শর্টকাট কি হবে, শর্টকাট হচ্ছে অপশন টেস্ট করা যায়। কিরকম, ধরেন 5টা 20 টাকার নোট হলে 100 টাকা হয়, তাহলে আর 10টা থাকে 2 টাকার নোট 20 টাকা হয়, তাহলে এই 20 টাকার এই 100 টাকা মিলে 120 টাকা। এইটা আপনি শুদ্ধি পরীক্ষা করবেন শেষে, এখান থেকে আপনার অপশন টেস্টের স্কিল ডেভেলপ হবে, বাট ফর্মাল রুলস তো আগে জানা থাকা লাগে। এই ধরনের প্রশ্ন সব থেকে সহজে করার টেকনিক আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা সবসময় শেখায় আসছি রুল অফ এলিগেশন দিয়ে করা। সেটা হচ্ছে কি, যে 2 টাকার নোট আর 5 টাকার নোট আর 120 টাকার নোট হচ্ছে কতটা, 30টা, তাহলে এখানে গড়ে 4 টাকা করে হচ্ছে, আড়াআড়ি বিয়োগ করলে 2 টাকা, আড়াআড়ি বিয়োগ করলে 1 টাকা, এই 1 আর 2 এর অনুপাত হচ্ছে 1:2। তার মানে যে 30টা নোট আছে এদেরকে 1:2 ভাগ করতে হবে, তাহলে 5 টাকার নোট যদি 2 ভাগ হয়, 1 টাকার নোট হবে, এই 2 টাকার নোট হবে 1 ভাগ। এখন উত্তর কত, উত্তর হচ্ছে 30টা নোটের মধ্যে 3 ভাগের 1 ভাগ মিলে হচ্ছে 10, সরি 3 ভাগের 2 ভাগ, কারণ 5 টাকার নোট তো 2 ভাগ, হ্যাঁ, তাহলে 3 ভাগের 2 ভাগ মিলে হচ্ছে 10 দুগুণা 20টা। এইভাবে কয়েক সেকেন্ডে এবং মুখে মুখে অঙ্ক করা যাবে। এটার জন্য আপনাদের রুল অফ এলিগেশন শিখতে হবে। আমরা রুল অফ এলিগেশনের ভিডিওটা আই বাটনে দিয়ে দিতেছি, এটা আপনারা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। খায়রুস ম্যাথ নামে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এটা সাবস্ক্রাইব করলে ওইখানে আপনারা এই রুল অফ এলিগেশনের অনেক কয়েকটা ভিডিও পাবেন। জাস্ট 30 মিনিট থেকে আধা ঘন্টা, মানে 40 মিনিট এইটুকু সময় দিবেন, শত শত ম্যাথ রুল অফ এলিগেশনের মাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে করার টেকনিক শিখবেন। আমরা এই যে স্পেশাল টেকনিকগুলো শেখাই, যেগুলো অন্য কোথাও সেভাবে পাওয়া যায় না, তারপরেও আমাদের গুরুত্ব বোঝে না। এর কারণ কি, কারণ হচ্ছে অধিকাংশ জুনিয়র বাচ্চা, এরা জানে না যে পরীক্ষার হলে টাইম সেভের গুরুত্বটা কত বেশি। এখন এটা কথা বললে আবার অনেকে মনে করে শুধু ম্যাজিক শিখলে কি লাভ হবে। আরে ভাই, তোমার ম্যাজিক তো শেখাই দিব, সেটা কখন, যখন একেবারে পুরা নিয়ম বিস্তারিত বোঝানো শেষ। ম্যাজিক হচ্ছে বোনাস হিসেবে শেখাচ্ছে। অনেকের অপপ্রচারের মেইন পয়েন্ট হচ্ছে কি, আমরা নাকি শর্টকাট শেখাই। শর্টকাট তোমার উপকারের জন্য শেখাই ভাই, পরীক্ষার হলে যখন বসবা তখন আমার কথা মনে পড়বে, ঠিক আছে? এবং আমরা শর্টকাট তখনই শেখাই যখন বিস্তারিত ক্লিয়ার করে দেই, তারপর বিস্তারিতটা কত যুক্তি তর্ক দিয়ে দেই সেটা আপনারা আমাদের ক্লাসগুলো দেখলে বুঝবেন। 4 নাম্বার দেখেন, 120 কি 25 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, মোট 35 টাকা। 50 পয়সার মুদ্রা কতটি? তাহলে দেখেন এগুলা, এই যে বোর্ড বইয়ের প্রশ্ন সবসময় গুরুত্ব দিবেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন আসে।
তাহলে এখানে আগের অঙ্কটার সাথে যেহেতু ম্যাচিং আছে, আমরা সমীকরণটা এক লাইনে করবো আর রুল অফ অ্যালিগেশনটা দেখবো। তাহলে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা 35 টাকা। তাহলে 25 পয়সার মুদ্রা 0.25, আচ্ছা উত্তর কি চাইছে, 50 পয়সার মুদ্রা চাইছে না, তাহলে 0.5 ধরি, এটা টাকা বানাই কারণ এটা হচ্ছে টাকা দেওয়া আছে তো 35 টাকা, তাহলে 50 পয়সা মানে 0.5 টাকা গুণন x প্লাস 0.25 গুণন কত হচ্ছে 120টি মাইনাস এক্সটি ইকুয়াল টু এইটা যোগ করলে 35 টাকা হবে। এই সমীকরণটা সমাধান করলে অ্যান্সার চলে আসবে। এগুলা কিন্তু দশমিক, দশমিক মানে হচ্ছে 0.5x প্লাস 0.25 দ্বারা গুণ করলে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, 30 মাইনাস 0.25x ইকুয়াল টু 35। তাহলে এই 30টা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, এইখানে মাইনাস করলে 0.25x ইকুয়াল টু 5। তাহলে x সমান সমান 0.25, দশমিক তুলে দিলে 100, 4 4 5 20, 20টি। তাহলে 50 পয়সার মুদ্রা এখানে হচ্ছে 20টি। আমরা শুদ্ধি পরীক্ষা করি, 50 পয়সার মুদ্রা 20টি মানে হচ্ছে 10 টাকা, আর বাকি 100টি, এই 120টার মধ্যে 20টা তো চলে গেল, আর 100টি 25 পয়সার মুদ্রা হলে হবে 25 টাকা। এই 25 টাকা আর এই 10 টাকা যোগ করলে 35 টাকা। এত ভেঙে চুরে অঙ্ক দেখানোর পরে বিস্তারিত বলেন আর শর্টকাট বলেন আর ম্যাজিক বলেন সবগুলাই তো চলে আসতেছে। তো আমরা তো কোনোটা বাদ দিয়ে কোনোটা শেখাচ্ছি, বিষয়টা এরকম না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 20টি, আর এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা করে দিলাম, এটা হচ্ছে এক্স ধরে সমীকরণ করে দিলাম, আর রুল অফ অ্যালিগেশনের কাজ করলে এইরকম। ধরা আছে মোট পয়সা কত 120টি আর 35 টাকা। তো রুল অফ অ্যালিগেশন আর একটা টেকনিক হচ্ছে যে মাঝখানে অ্যাভারেজ লিখতে হয়। 50 পয়সার মুদ্রা 120টি হলে 60 টাকা, 25 পয়সার মুদ্রা 120টি হলে 30 টাকা। এই সবগুলাকে টাকা বানাইলাম, আড়াআড়ি বিয়োগ করলে 5, আড়াআড়ি বিয়োগ করলে 25, 1:5। তার মানে টাকাগুলা 1:5 ভাগ হবে। এখানে যেহেতু আমাদের 50 পয়সাটা বাইর করতে বলছে, এটার মান হচ্ছে 1 ভাগ। তাহলে 120টি গুণন 6 ভাগের 1 ভাগ, এই যে 20। এইভাবে কয়েক সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। বাট তার আগে আপনাকে রুল অফ অ্যালিগেশনটা শিখতে হবে, যেটা আমাদের ইউটিউব ভিডিও থেকে শিখতে পারেন। ঠিক আছে, ওকে। আসি 5 নাম্বার প্রশ্ন। একটা বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2, 3, 7 হয়, তবে বক্সে মুদ্রাগুলোর মোট মূল্য কত? মোট মূল্য মানে কি, সবগুলো টাকা একসাথে করলে টোটাল টাকা হবে কয়টা, সেই টাকা চাইছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা, একটা বক্সে মোট 384টা মুদ্রা আছে, টোটাল মুদ্রা আছে 384টা। 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এতটি। তার মানে 1 টাকার মুদ্রা আছে 2টি হলে 50 পয়সার মুদ্রা 3টি, 25 পয়সার মুদ্রা 7টি। তাহলে 384কে আমরা যদি 2 যোগ 3 যোগ 7 দিয়ে ভাগ করি, এই 1 টাকার মুদ্রা পেয়ে যাব 2 ভাগ। তাহলে 2, 3, 5 আর 7, 12। 12 দিয়ে এটাকে কাটলে 3 12 36, 12 দুগুণা 24, 32 দুগুণা 84। 84 কি? 84টি হচ্ছে 1 টাকার মুদ্রা। তাহলে এরপরে এইখানে এই যে 12 ভাগের 3 ভাগ, তাহলে 32, 3 32 96টি এই যে 1 টাকার মুদ্রা, 96টি 50 পয়সার মুদ্রা। তাহলে এই টাকা হিসাব করে ফেলি 84 টাকা, মানে 84 গুণন 1 টাকা সমান সমান 84 টাকা। 96টি গুণন 50 পয়সা, তার মানে হচ্ছে 96 অর্ধেক 48 টাকা। আর 384 গুণন 12 ভাগের এই যে 7 ভাগ, তাহলে 7 দুগুণা 14, 4 হাতে করে 1, 3 7 21 আর 1 22 গুণন কত 25 পয়সা। 25 পয়সা মানে 4 ভাগের 1 ভাগ। 224 অর্ধেক 112, 112 অর্ধেক হচ্ছে 56 টাকা। তাহলে এগুলো হচ্ছে আলাদা আলাদা টাকা। নতুন কি চাইছে, মুদ্রাগুলোর মোট মূল্য কত, মানে সবগুলো টাকা মিলে কত। তাহলে এইখানে আমরা হিসাব করব মোট 84 আর 48 মিলে হচ্ছে 52, 132, 132 আর 6 138, 138 আর 5 মিলে হচ্ছে 188 টাকা। 138 আর 52 প্রথম মিস্টেক হলো। 93 অর্ধেক 84, ঠিক আছে 84 84, 96 অর্ধেক হচ্ছে 48। হচ্ছে যে 32 দুগুণা 84 তো হয় না, 32 দুগুণা 64 হয়। এইখানে 20 টাকা কম, তাহলে এখানে 168 হবে। আমাদের এখানে গুণ করতে ভুলে গেছিল। ঠিক আছে, তাহলে 32 দুগুণা 64, 64-র সাথে 64কে 64, 64 আর এই 3টা যোগ করলে 168 হবে। ঠিক আছে,
6 নম্বর হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে 1400 টাকা এমন ভাবে ভাগ করা হলো যেন এক্স পেল ওয়াই এর দ্বিগুণ এবং ওয়াই পেল জেড এর দ্বিগুণ, তাহলে ওয়াই কত টাকা পেল। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড আমরা সম্পর্কটা ধরবো। এক্স ওয়াই জেড এর মধ্যে 1400 টাকা এমন ভাবে ভাগ করা হলো, তাহলে কি হলো, এক্স পেল ওয়াই এর দ্বিগুণ এবং ওয়াই পেল জেড এর দ্বিগুণ। তাহলে ধরি, আচ্ছা তাহলে জেড কে সমান সমান আমরা ধরি এ টাকা পাইছে, তাহলে ওয়াই পাবে 2a টাকা আর এক্স পাবে ওয়াই এর দ্বিগুণ, তার মানে হচ্ছে 4a টাকা। তাহলে এইগুলা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত, তাহলে হচ্ছে a প্লাস 2a প্লাস 4a সমান সমান 1400 টাকা। তাহলে একটা 4টা 2টা 6 টাকা 7টা 7a সমান সমান 1400 টাকা, a সমান সমান 200 টাকা। তাহলে a সমান সমান 200 টাকা হলে তাহলে y কত টাকা পেলো, y হচ্ছে 2a, তাহলে 2a সমান সমান 400 টাকা। এগুলো খুব সহজ জিনিস, জাস্ট একটা থেকে 8টা দ্বিগুণ, 8টা থেকে 8টা দ্বিগুণ। অনেক সময় 1.5 গুণ 2.5 গুণ এই টাইপের কথা বলে, ঠিক আছে, প্যাচ লাগায়, বাট এখানে কোনো প্যাচ নাই। 7 নাম্বার, সুমি ও মিমের মধ্যে 51 টাকা এমন ভাবে বন্টন করে দেওয়া হলো সুমি মিমের টাকা দ্বিগুণের থেকে 3 টাকা কম পেল, সুমি কত টাকা পেল। সবসময় যে যারটা চাইবে তারটা ধরতে করতে হবে বিষয়টা এরকম না, সমীকরণ সাজানোর ক্ষেত্রে দেখবেন সহজ হয় কোনটা। সুমি ও মিমের মধ্যে 51 টাকা এমন ভাবে বন্টন করে দেওয়া হলো যে সুমি মিমের টাকার দ্বিগুণ থেকে 3 টাকা কম পেল। তাহলে সুমি আর হচ্ছে মিম, এখন কাকে এক্স ধরবো, নরমালি আমরা যেটা বাড়ি করতে বলে তাকে এক্স ধরি, তাই না, কিন্তু এখানে সুমিকে যদি এক্স ধরি তাহলে কি হচ্ছে দেখেন, সুমি মিমের টাকার দ্বিগুণের থেকে 3 টাকা কম পেল। তারপরে সুমিকে যদি এক্স ধরি, সুমির টাকার রিলেশনটা মিমের সাথে আছে, বাট সুমি থেকে মিম বাড়ি করার থেকে মিমের থেকে সুমি বাড়ি করার সহজ, এই জন্য আমরা মিমকে যদি এক্স ধরি তাহলে সুমি পাবে মিমের টাকার, এই যে মিমের টাকা এক্স ধরলে এটা সুবিধা হচ্ছে, দ্বিগুণের থেকে 3 টাকা কম, তার মানে 2x মাইনাস 3। কিন্তু যদি সুমিকে এক্স ধরতাম তাহলে এইভাবে সমীকরণটা সাজানো যাচ্ছিল না। তাহলে আসি প্রশ্ন মতে কি হচ্ছে, প্রশ্ন মতে এই দুইজনের যোগ করলে 2x মাইনাস 3 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 51, তাহলে 3x ইকুয়াল টু 54 আর এক্স এর মানটা হচ্ছে 18। তাহলে দেখেন এই 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি 18? না, 18 না, কারণ 18 তো মিমের টাকা আসছে, 18 আমাদের সুমির টাকা হবে। 18 দুগুণা 36 থেকে 3 বাদ দিলে 33। তাহলে 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 33 টাকা। ঠিক আছে, ওকে। এই প্রশ্নটার শর্টকাট আছে, শর্টকাটটা কিরকম, শর্টকাটটা হচ্ছে এই যে শেষের লজিকটা দেখেন, 2x থেকে 3, এই 3টা ওই পাশে যোগ হয়ে গেল না, তার মানে 51 টাকা আমি সুমি আর মিম এদের দুইজনের মধ্যে ভাগ করে দিতে যাচ্ছি এমন ভাবে যাতে সুমি পায় ডাবল দ্বিগুণ আর মিম পায় 1 গুণ। কিন্তু এটা করতে যে এই সুমির ভাগে 3 টাকা কম হয়ে গেছে, 3 টাকা শর্ট। তো আমি মনে করি যে 3 টাকা শর্ট নাই, 3 টাকা আমি অ্যাডজাস্ট করে নিলাম, ধরেন ফুল টাকা আছে আমার কাছে। তাহলে কি হইতো, তাহলে এ পাইতো 18 টাকা আর এ পাইতো 18 দুগুণা 36 টাকা। কথাটা বোঝেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এইখানে যেহেতু আমি 3 টাকা হিসাবের সুবিধার্থে যোগ করে নিছি, এই 3 টাকা তো সুমি কম পাওয়ার কথা, তার মানে আসলে সুমি পাবে 33 টাকা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 33 টাকা। তাহলে এই সংখ্যাটা 3 টাকা 51 সঙ্গে যোগ করে 3 ভাগের 2 ভাগ বের করে 3 বাদ দিলে হয়ে যাবে, বাট এটার জন্য প্রশ্নটা কয়েকবার রিডিং করে বুঝতে হবে, ঠিক আছে, অপশন টেস্ট করেও করতে পারেন। আর না বলছে একটা শ্রেণীকক্ষে কিছু সংখ্যক বেঞ্চ রয়েছে, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে সবাইকে বসানোর জন্য আরো একটি বেঞ্চের দরকার হয়। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখেন প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্ন দিয়ে একটা করে ভিডিও বানালে অনেককেই ফিদা বানায় দেওয়া যাবে, রিলস ভিডিও। তখন মনে হবে 1000টা ভিডিও দেখলাম মানে 1000টা অঙ্ক শিখলাম, কিন্তু আলটিমেটলি 1000টা অঙ্ক না, 10টা নিয়মের অঙ্ক বা 20টা নিয়মের অঙ্ক। আমরা কি করতেছি, আমরা হচ্ছে আপনার একই অঙ্কগুলাকে একসাথে শেখাচ্ছি। এর ফলে কি আপনার লোড কম পড়বে, কিন্তু এই লোড কমটাকে অনেকে ওভারলোড মনে করে, আর ইন্ডিভিজুয়াল একটা অঙ্ক করলে মজা পায়। কিভাবে বোঝাই যে ভাই আপনাদের বোঝার ভুল হচ্ছে ভাই। একটা শ্রেণীকক্ষে কিছু সংখ্যক বেঞ্চ রয়েছে, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে সবাইকে বসানোর জন্য আরো একটি বেঞ্চের দরকার হয়, কিন্তু প্রতি বেঞ্চে 7 জন করে বসলে সবাইকে বসার পরও 5 জন শিক্ষার্থীর বসার জায়গা খালি থাকে। মোট কতজন শিক্ষার্থী ছিল? নরমালি এইরকম অঙ্কের গুলা ক্ষেত্রে উপরে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে এইটা হচ্ছে বেঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, মানে মোট শিক্ষার্থী দিয়ে এক বেঞ্চের শিক্ষার্থী সংখ্যা ভাগ, মানে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে আর ওই একটা বেঞ্চে 5 জন করে বসে, তাহলে ওইখানে 12টি বেঞ্চ আছে। তো আপনি যখন স্টুডেন্ট সংখ্যা নিয়ে ডিল করবেন তখন ফ্র্যাকশন আসবে,
কিন্তু আপনি যদি বেঞ্চের সংখ্যা 12টি, এক বেঞ্চে 5 জন করে বসলে 5 দু 12 60 জন, এইভাবে যখন বেঞ্চের সংখ্যা আর ছাত্র সংখ্যা পাশাপাশি লিখবেন তখন গুণ করে সমীকরণ হবে। তো খেয়াল রাখবেন, ফ্র্যাকশন আকারে যে কোনো কিছুর হিসাব করতে সময় সাপেক্ষ, আর এক্স ধরে ফ্র্যাকশন আসলে তো আবার অনেক কাহিনী করতে হয়। এই জন্য দ্রুত করার জন্য আমরা বেঞ্চের সংখ্যাটাকে ধরবো। কিরকম দেখেন, ধরি ক্লাস তো একটাই, তাই না? এটা একটা ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে বেঞ্চ গুলা আছে এইভাবে, হ্যাঁ ধরেন আছে এই যে বেঞ্চ সাজানো আছে। এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা, বেঞ্চের সংখ্যা সবসময় ফিক্সড। যদি এটা হয় ওইটা হবে, এটা হয় ওইটা হবে, একটা বেঞ্চ বাদ দিলে এতগুলো স্টুডেন্ট কম হলে এতগুলো স্টুডেন্ট বেশি আসলে, এরকম যদি যদি অনেক কথা বলবে, কিন্তু মূলত বেঞ্চ যতগুলো আছে ততগুলাই ফিক্সড। তাহলে ধরি বেঞ্চের সংখ্যা সমান সমান এক্স। তাহলে এখন আসি প্রশ্ন মতে, একটা শ্রেণীকক্ষে কিছু সংখ্যক বেঞ্চ রয়েছে, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে সবাইকে বসানোর জন্য আরো একটি বেঞ্চের দরকার। তার মানে এক্সট্রা বেঞ্চ আছে, আর একটা বেঞ্চ হলে 6 জন করে বসালে এরা হয়ে যাবে টোটাল স্টুডেন্ট সংখ্যা। মানে এই বেঞ্চগুলো আছে, একটা বেঞ্চ বাইরে আছে শর্ট, এটা যদি ভেতরে নিয়ে আসি তাহলে আগে যে বেঞ্চগুলো ছিল ক্লাসের মধ্যে ওর থেকে একটা সংখ্যা, বেঞ্চের সংখ্যা বেড়ে যাবে, তখন 6 জন করে বসালে বসানো যাবে। তাহলে এইটা হচ্ছে কি, এই অংশটা পুরোটা মিলে হচ্ছে ছাত্র সংখ্যা মোট। সমীকরণের ওই পাশে আসি, কিন্তু প্রতি বেঞ্চে 7 জন করে বসলে, তাহলে 7 জন করে বসলে সবাই বসার পর ওই ক্লাসে স্টুডেন্ট বেঞ্চ আছে কতজন? বেঞ্চ আছে হচ্ছে এক্সট্রা, তাই না? তাহলে এক্সট্রা বেঞ্চে যখন 7 জন করে বসবে, তার মানে এক্স গুণন 7 এতজন বসা যাবে। সবাই বসার পরও 5 জন শিক্ষার্থীর বসার জায়গা খালি থাকে। তার মানে এই যে এতগুলা স্টুডেন্ট বসে গেছে, এখান থেকে কি হচ্ছে 5 জন এখনো, তাহলে এতগুলা স্টুডেন্ট কি, এতগুলা স্টুডেন্ট বসার জায়গা ক্যাপাসিটি আছে 7 জন করে বসে, কিন্তু এইখান থেকে 5 জন দাঁড়িয়ে আছে, তার মানে 5 জন শিক্ষার্থী বসে নাই, 5 জন বাদে বাকি সবাই বসে আছে। সরি, 5 জন শিক্ষার্থী খালি থাকে। মানে এখানে বিষয়টা আবার ভেঙে বোঝাই, এই বেঞ্চগুলোতে 7 জন 7 জন করে যদি বসে, তাহলে এই যতগুলো বেঞ্চ আছে এটা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, ওই ক্লাসে টোটাল এতজন বসতে পারবে, কিন্তু শেষের বেঞ্চটাতে তো এতগুলা 5 জন বসার জায়গা খালি আছে, তাই না? তাহলে এতগুলো বসার ক্যাপাসিটি আছে, কিন্তু 5টা সিট যদি খালি থাকে, ওই খালি সিটটা বাদ দেই, তাহলে অকুপাইড সিট বা বসে আছে এতগুলো স্টুডেন্ট বাইরে হবে। যে স্টুডেন্টগুলো বসে আছে ওরাই তো ওই স্কুলের টোটাল স্টুডেন্ট, এরা হচ্ছে টোটাল স্টুডেন্ট, ওরাও হচ্ছে টোটাল স্টুডেন্ট। তাহলে এই দুই পাশে টোটাল স্টুডেন্ট একই। এই 5 বিয়োগ করার লজিকটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? তাহলে এইখানে আসি আমরা, 6x + 6 = 7x - 5। 7x এই পাশে আসলে x, এই 6টা ওই পাশে গেলে 11। তার মানে ওই ক্লাসে 11টা বেঞ্চ আছে। 11টা বেঞ্চ কি অ্যান্সার? না, আমাদের অ্যান্সার হচ্ছে মোট কতজন শিক্ষার্থী ওই শ্রেণীতে ছিল। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এই যে এইটার সাথে x মান বসাই দিলে হবে, অথবা এখানে x এর মান বসাই দিলে হবে, একই অ্যান্সার। দেখেন 11 যদি x এর মান বসাই, 11 আর 12, 6 12 72, 72 জন স্টুডেন্ট। আবার এখানে যদি বসাই 7 11 77, 77 থেকে 5 বাদ দিলে 72, তার মানে মিলে যাবেই, ঠিক আছে? তাহলে মোট হবে এই যে এইটা মানে বসাইলাম, কিন্তু x মানে হচ্ছে 11 + 1 গুণন 6 সমান সমান 12 গুণন 6 সমান সমান 12। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 72, ঠিক আছে? স্যার এই বিয়োগটার ব্যাপারে আরেকবার বোঝাতে সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, বিয়োগটার ব্যাপারে আরেকবার বলি। ধরেন যখন 7 জন করে বসতেছে তখন কি হচ্ছে, তখন ওই ক্লাসের বেঞ্চ আছে যতটা, বেঞ্চ আছে এক্সটি, এক্সট্রা বেঞ্চে 7 জন করে বসলে এতজন বসতে পারবে, এতজন স্টুডেন্ট তো থাকা লাগবে, হয় স্টুডেন্ট এতগুলো এর থেকে বেশি আছে অথবা কম আছে। কিন্তু এই 7x কি, 7x হচ্ছে এতগুলা বসার সিট আছে, মানে চেয়ার আছে 7x। এখন বলতেছে কি যে 5 জন শিক্ষার্থী বসার জায়গা খালি থাকে, 5 জন কিন্তু দাঁড়িয়ে আছে, বিষয়টা এরকম না, খালি আছে। তার মানে এতজন বসা যাবে, বাট শেষে 5টা সিটে এখন বসার লোকে নেই। তাহলে এই এতগুলা স্টুডেন্ট তো নাই, স্টুডেন্ট কম আছে। কেন কম আছে? 5টা সিট খালি আছে না। তাহলে কতজন কম আছে? 5 জন কম আছে। 5 জন বাদ দিলে বাকি যারা থাকবে তারা হচ্ছে এতগুলা স্টুডেন্ট আছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই প্রশ্নটা আবার অপশন টেস্ট করে করা যাবে। সেটা হচ্ছে যে একটা ধরেন 72 দিয়ে শুদ্ধি পরীক্ষা করি, 6 জন করে বসলে আরো একটা বেঞ্চ প্রয়োজন, তার মানে 6 12 12টা বেঞ্চ দরকার
কিন্তু একটা বেঞ্চ প্রয়োজন, মানে কি একটা শর্ট আছে, তার মানে 11টা আছে। 11টা বেঞ্চ যখন আছে তখন 7 জন করে বসলে 77 জন বসা যায়, কিন্তু 5টা সিট খালি থাকে, তার মানে 72 জন বসে আছে। তাহলে এই 72 যেহেতু মিলে গেছে, তাহলে 72 অ্যান্সার। আবার আসি, না আপনাদের অনেকের এত ধৈর্য কম, আপনারা যে কোথায় ছক্কা পেটানোর জন্য অপেক্ষায় আছেন। এই অঙ্কটা যদি আমি ধরেন এত সুন্দর করে বোঝাই দেই, তাহলে আপনি যত সহজে বুঝবেন, আপনি 6 মাস পরে বাইর করে আবার ধরেন এই অঙ্ক দেখবেন। কারণ কি? কারণ আপনি এখন খুব অস্থিরতার মধ্যে আছেন। অথচ আমি কিন্তু এখন আপনার এটার আরো একটা সমাধান দিতে পারি। ধরি মোট শিক্ষার্থী, মোট ছাত্র সংখ্যা সমান সমান এক্স। এই যে মোট চাইছে না, মোটটাকে এক্স ধরলাম। তখন প্রশ্ন মতো লাইনগুলো কি হবে সেটা দেখি। যখন 6 জন করে বসতেছে, তাহলে এক্স জনকে 6 জন করে বসানোর জন্য এতগুলো বেঞ্চ দরকার। কিন্তু এতগুলো বেঞ্চ দরকার, কিন্তু একটা বেঞ্চ এর দরকার, মানে একটা বেঞ্চ শর্ট আছে। তাহলে এতগুলো বেঞ্চ তো থাকলে সবাই বসতে পারত, এতগুলো বেঞ্চ নাই। এইটা হচ্ছে ওই যে 72 সাপেক্ষে চিন্তা করেন, 72কে 6 দিয়ে ভাগলে 12, একটা বেঞ্চ কম আছে। তাহলে একটা বেঞ্চ বাদ দিলে কি হবে? এতগুলা বেঞ্চ আছে, এতগুলা বেঞ্চ দরকার, একটা শর্ট আছে, মানে একটা বাদ দিলে এতগুলা বেঞ্চ আছে। তাহলে এইটার নাম হচ্ছে ওই স্কুলের বেঞ্চের সংখ্যা ইকুয়াল। আমাদের বইয়ে 2 ভাবে সমাধান দেওয়া আছে, আমাদের যত ভিডিও বানাইছি 2 ভাবে ভিডিও করে দেওয়া আছে। এবার আসি, মোট স্টুডেন্ট সংখ্যা যখন 7 জন করে বসবে, তাহলে দেখেন 5 জন শিক্ষার্থী বসার জায়গা খালি থাকবে। তার মানে এই যে একজন শিক্ষার্থী না, এর সাথে আরো 5 জন বসতে পারবে। তাহলে এতগুলো হচ্ছে ক্যাপাসিটি। এবার হচ্ছে 7 জন করে যদি বসে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা হচ্ছে বেঞ্চ, এটাও কিন্তু দেখেন বেঞ্চের সংখ্যা। এখন এখানে যোগ কেন হলো? কারণ এবার কিন্তু ছাত্র সংখ্যা ধরছি। প্র্যাকটিক্যালি ভাবেন যে ওই ক্লাসের শেষের দিকে 5টা সিট খালি আছে, তাহলে ওই ক্লাসে স্টুডেন্ট আছে এক্স জন। এখন ওই 5টা কি এই একজনের বাইরে না ভেতরে? 5 জন, 5টা সিট যে খালি আছে এটা একজনের বাইরে। কেন? কারণ সব স্টুডেন্ট তো বসে গেছে। তাহলে এক্স এর সাথে ওই 5টা ফাঁকা সিট যোগ করলে ওই ক্লাসের টোটাল ক্যাপাসিটি বাইর হবে এত এক্স প্লাস 5 জন। এখন এদেরকে আবার 7টা করে একটা সিটে বসালে, একটা বেঞ্চে বসালে টোটাল বেঞ্চ সংখ্যা কত এটা বাইর হবে। তাহলে এটা বেঞ্চের সংখ্যা, এটা বেঞ্চের সংখ্যা। তাহলে আমরা আসি এইখানে এক্স -6 ডিভাইডেড 6 ইকুয়াল টু এই রকমের এই টাইপের অঙ্ক আপনারা ফেসবুক ইউটিউবে কতগুলো পাবেন একটু দেখিয়েন তো। কারণ হচ্ছে যে এগুলা করাবে না কেউ, এর কারণ হচ্ছে যে এগুলা করাইতে গেলে স্টুডেন্টদের ধৈর্য থাকে না, পারা যায় লাইভ ক্লাস চাই। তাহলে আসি 7x - 42 এই পাশে সমান সমান 6 দিয়ে ভাগ করলে 6x + 30। এই এক্সটা এই পাশে আনলে এক্স, অতএব এক্স 7টা এক্স থেকে 6টা এক্স গেলে একটা এক্স, 42টা ওই পাশে গেলে 72। এই যে এখানে 72 সরাসরি আনছে। এটা বেশি সহজ না আগেরটা বেশি সহজ? এটা ইম্পর্টেন্ট ইস্যু না, দুইটা সহজ, কিন্তু দুইটাতে তো লজিক ক্লিয়ার থাকা লাগবে। আপনি যদি মাইনাসের জায়গায় +1 দেন, এখানে +5 না দিয়ে -5 দেন, তাহলে কি হলো? এটা বাস্তবে মিললো কিনা এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি মনে করতেছেন এত কঠিন কি, ধর বেঞ্চ অঙ্ক বাদ, আগে অপশন টেস্ট করবো। কিন্তু আপনি যে এখানে অঙ্কটা সমাধান করতে যে মাথায় প্রেসার নিলেন, একটু সময় লাগলো এবং লজিকটা ক্লিয়ার হয়ে গেল, এই লজিকটা আপনার অন্য 5টা 10টা নতুন অঙ্ক হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি তৈরি হলো। পুরে ক্ষয় করে শক্তিশালী হইতে হয় না, তো বিষয়টা এইরকম। কিন্তু মানুষজন যেটা ভাবে যে এই কঠিন অঙ্ক কেন শিখতে হবে, কিন্তু বিষয়টা একটা অঙ্কের বিষয় না, এটা হচ্ছে একটা লজিক ডেভেলপমেন্টের বিষয়। যেই লজিকটাই আপনার আরো 50টা নতুন অঙ্ক হ্যান্ডেল করার ক্যাপাসিটি আপনাকে তৈরি করবে, টেম্পারমেন্ট গ্রো করবে। টেম্পারমেন্ট গ্রো না করলে কি হবে? গ্রো না করলে ওই আপনার অ্যাবিলিটি আছে 12 গ্রেডের 10 গ্রেডের জব পাওয়ার, আপনার ওই 15 গ্রেড 20 গ্রেডের জব পেয়ে সারা জীবন সন্তুষ্ট থাকা লাগবে। এছাড়া উপায় নেই, কারণ আপনি তো আপনার টেম্পারমেন্ট গ্রো করা নিয়ে কোনো সময় শ্রম দেন না। ওকে, নাইস। তাহলে আসি, কোন অফিসে উপস্থিতির দিন 20 টাকা পাওয়া আর অনুপস্থিতির দিন 5 টাকা জরিমানা দেওয়ার শর্তে এক ব্যক্তি 1996 সনের ফেব্রুয়ারি মাসে 380 টাকা বেতন পেল। লোকটি ওই অফিসে কয়দিন উপস্থিত ছিল? আচ্ছা, তাহলে 1996 সনের ফেব্রুয়ারি মাস কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে, 4 দ্বারা ভাগ করা যায়, 4 চোখ 16, 3 36, 4 নং 36, 4 নং 36, লিপ ইয়ার মাস হলে 29 দিনে মাস হয়। তাহলে 380 টাকা বেতন পেল। লোকটি অফিসে কয়দিন উপস্থিত ছিল? তাহলে 29 দিনের মধ্যে x দিন উপস্থিত, 29 - x দিন অনুপস্থিত। তাহলে ধরি উপস্থিত হচ্ছে x দিন, তাহলে অতএব অনুপস্থিত হবে 29 - x। প্রশ্ন মতে
উপস্থিতির দিন 20 টাকা যেহেতু পায়, তাহলে 20 দিন X টাকা করে পেলে সে এত টাকা বেতন পাওয়ার কথা, এত টাকা তার পাওনা থেকে গেছে কোম্পানির কাছে। কিন্তু সে যে অনুপস্থিত ছিল যেই দিনগুলা, ওই দিনগুলা এই যে এত টাকা জরিমানা তার কাছ থেকে তার পাওনা বেতন থেকে মাইনাস হবে, তারপরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 380 টাকা। ঠিক আছে, তাহলে 20x মাইনাস 5 29 145 মাইনাসে মাইনাসে প্লাস 5x ইকুয়াল টু 380। 20 আর 5 25x ইকুয়াল টু 180, 145 মিলে হচ্ছে 480, 525। তাহলে x ইকুয়াল টু 25 দিয়ে ভাগ 21 দিন। 21 দিন সে উপস্থিত ছিল, এটা অ্যান্সার। সমীকরণটা দেখেন খুব ইন্টারেস্টিং। 20 দিনে x টাকা করে 20 টাকা পাবে, x দিনে 20 টাকা করে 20x টাকা পাবে। এই টাকা তার জরিমানা 29 কোথা থেকে আসলো, লিপিয়ার বিষয়টা বুঝতে হবে। আর 380 টাকা হচ্ছে তার। এরকম করে আপনার দেখেন তো যখন বিসিএস এর পরীক্ষা দেন বা এই যে সামনে প্রাইমারি পরীক্ষা দিবেন, 0.5 নাম্বার কাটা যাবে। তাহলে একজন ধরেন আছে 90টা প্রশ্নের মধ্যে 80টা প্রশ্নের উত্তর দিল, তাহলে তো সে তো 80 নাম্বার পাওয়ার কথা, কিন্তু দেখা গেল সে 75 নাম্বার পাইলো, 75 নাম্বার পাইলো। কারণ কি? কারণ বাকি 10টা তার ভুল হয়ে গেছে। তাহলে তার বেতন পাওয়ার কথা ছিল এত টাকা, কিন্তু সে বেতন কম পাচ্ছে কেন? কারণ জরিমানার টাকাটা তো মাইনাস করতে হবে। তাহলে ওই রকম যত মাইনাস ফিগারের অঙ্ক আসবে সবগুলোই এই স্টাইলে হবে। এইটাও রুল অফ এলিগেশনে খুব দ্রুত করা যায়। সেটা হচ্ছে যে 29 দিনের প্রত্যেক দিনে যদি সে উপস্থিত থাকতো, তাহলে সে টাকা পাইতো কত টাকা? 580 টাকা। 29 দুগুণা হচ্ছে 58, 580 টাকা। 29 দিনে যদি প্রত্যেক দিন অনুপস্থিত থাকতো, তাহলে 5 29 145 টাকা সার জরিমানা দেওয়া লাগবে। আর সে আসলে টাকা পাইছে 380। তাহলে আড়াআড়ি বিয়োগ করলে এই পাশে হচ্ছে 200 আর এই পাশে হচ্ছে 100, তাহলে 280, 280 থেকে 45 বাদ দিলে 235। 235 আর 200 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, 4 7 28, 5 7 35 আর হচ্ছে 40। 4 5 20, 40 আর তো মিলতেছে না। 5 7 35 বিয়োগে কোথাও ঝামেলা হয়েছে। রুল অফ এলিগেশনে করার জন্য আমাদের 29 দিনের প্রত্যেক, আচ্ছা এখানে তো মাইনাস হবে, সরি ভুলে গেছি, এখানে মাইনাস হবে। মাইনাস কেন হবে? কারণ জরিমানার টাকাটা তো মাইনাস হয়, তখন আড়াআড়ি নর্মালি বিয়োগ হয় না। এটা বিয়োগ, এটা দিলে এটা আবার যোগ হয়ে যাবে। তাহলে 380 আর 145 যোগ করলে 525। 525 আর 200-র মধ্যে যদি আমরা কাটাকাটি করি, 25 8 25-এ 200 আর 21 25-এ 225, 21:8। দেখেন 29 দিনকে ভাগ করলে 21:8 হবে। তার মানে 21 দিন সে উপস্থিত ছিল আর 8 দিন সে অনুপস্থিত ছিল। এই ক্ষেত্রে মাইনাস 145 হবে। আর কারণ হচ্ছে জরিমানা বা নেগেটিভ কথা আসলে মাইনাস চিহ্ন দিতে হয়। 585 আসলে এইভাবে 380 মাইনাস মাইনাস 145 সমান সমান 525। এটার জন্য আপনারা রুল অফ এলিগেশনের ক্লাসটা দেখলে পারবেন, এক ক্লাসে সব ক্লিয়ার। 10 নম্বর, একটা কারখানায় কোনো শ্রমিক কাজ করলে দৈনিক 80 টাকা মজুরি পায় এবং অনুপস্থিত থাকলে 20 টাকা জরিমানা। এপ্রিল মাসে শ্রমিকটির বেতন বাবদ 1900 টাকা পেল, সে ওই মাসে কতদিন কাজ করেছে? এই অঙ্কটা অপশন টেস্ট অথবা রুল অফ এলিগেশন আমরা করে দিতেছি, রিটার্নটা আপনারা নিজে থেকে করবেন, আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে। দৈনিক 80 টাকা মজুরি পায়, অনুপস্থিত হলে 20 টাকা জরিমানা। এপ্রিল মাস, এপ্রিল জুন আর নভেম্বর মানে 30 দিনের মাস। 30 দিনে সে 1900 টাকা পেল। তাহলে 30 দিনে প্রত্যেক দিন উপস্থিত থাকলে সে টাকা পাইতো 3 8 24, 2400 টাকা। 30 দিনের প্রত্যেক দিন সে অনুপস্থিত থাকলে তাকে 600 টাকা জরিমানা দেওয়া লাগতো। আর সে মোটের উপর পাইছে 1900 টাকা। এইখানে 600 টাকা মাইনাস চিহ্ন বসবে। 2400 আর 1900 ডিফারেন্স 500, 1900 আর 600 ডিফারেন্স হচ্ছে 25। কেন? কারণ 1900 মাইনাস মাইনাস 600 ইকুয়াল টু, মানে ব্যবধানটা লিখতে হয়। তাহলে এইখানে আমরা দেখতেছি 5:1। তার মানে 30 দিনকে 5:1 ভাগ করতে হবে। উত্তর কি চাইছে? সে ওই মাসে কতদিন কাজ করেছে, কাজ করেছে মানে উপস্থিত ছিল। তাহলে এই 5 ভাগ, তাহলে 30 দিনের 6 ভাগের 5 ভাগ, তার মানে হচ্ছে 25 দিন। 25 দিন সে কাজ করেছিল, ঘ হচ্ছে আনসার। এখন শুদ্ধি পরীক্ষা করি 25 দিন ধরে। 25 দিন কাজ করলে সে 80 টাকা করে 2000 টাকা পাওয়ার কথা। 5 দিন কাজ না করলে 20 টাকা করে সে 100 টাকা জরিমানা দিবে। তাহলে সে মোটের উপরে 1900 টাকা বেতন পাবে। এইভাবে অপশন টেস্ট করে করা যায়। আর সমীকরণ যদি করতে চান, তাহলে এক্স দিন উপস্থিত ছিল, তাহলে 80x টাকা তার বেতন। এখান থেকে সে 30 মাইনাস এক্স দিন অনুপস্থিত ছিল, 20 টাকা করে জরিমানা, এটা মাইনাস ইকুয়াল টু হচ্ছে 1900। এইটা সমীকরণ সাজাবেন, তারপর হয়ে যাবে। ওকে, 11 নম্বর দেখি।
এখন বলছে ক খ এবং গ এর মধ্যে 260 টাকা এরূপ ভাগ করে দিন যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। ক কত টাকা পাবে? এরকম একটা অঙ্ক আপনি এই অঙ্কটা লিখে ফেসবুকে সার্চ দিন, দেখেন তো কোনো লাইভ ক্লাসে কোনো ভিডিওতে কোথাও পাওয়া গেছে কিনা। অথচ দেখেন এটা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5 এর 22 নম্বর অঙ্ক, এবং আমাদের এই টপিকের সাথে রিলেভেন্ট দেখে আমরা আমাদের বইয়ে দিয়ে দিচ্ছি, এই বইয়ে আছে এবং আমরা ক্লাস নিতেছি, আমাদের ক্লাসে পাবেন। এইরকম ক্লাস আমরা কন্টিনিউয়াস নিয়ে আসতেছি। তো এখন আসি ক খ, এবং জানেন যে বোর্ড বইয়ের প্রশ্ন যে হুবহু আসতেছে, এই সমাধানগুলো কি আপনারা কি এখন হাই স্কুলে যে টিচাররা পড়ায় তাদের কাছে যে পাবেন দ্রুত উত্তর করার টেকনিক শেখা? আচ্ছা, আবার যদি ধরেন আছে যে অনলাইন ক্লাসে না পান, আবার যাদের পরীক্ষার হলে আবার দেখবেন বোর্ড বই থেকে প্রশ্ন আসছে, তাহলে আপনারা শিখবেন কোথা থেকে? আবার ইউটিউব ফেসবুকে ঘাটাঘাটি করে দেখবেন, হ্যাঁ পাবেন। দেখা যাচ্ছে ওই অধ্যায় ধরে ধরে যেই হাই স্কুলের টিচাররা সমাধান দিছে ক্লাস 9-10 এর বাচ্চার জন্য, সেখানে পাবেন। কিন্তু আপনাদের জবের ম্যাথের জন্য যে ওই হাই স্কুলের কোয়ালিটি ম্যাথগুলোর সমাধান দরকার, সেগুলো কোথায় পাবেন? কখনো কি ভাবছেন এইভাবেই? না, প্রত্যেক পরীক্ষা প্রত্যেক ক্লাসে 2 মার্ক করে কমন হলে 100টা ক্লাস নিলে 200টা কমন হয়। 20 মার্কের ম্যাথের পরীক্ষায় 200টা কমনের জন্য আপনি ক্লাস করবেন, কিন্তু আমরা কোয়ালিটি ম্যাথ শেখাই দিলে আপনার মাথা ঘুরবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সময় নেই। 260 টাকা এরূপে ভাগ করে দিন যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তার মানে 2ক ইকুয়াল টু 3খ ইকুয়াল টু 4গ, এইটা এমন ভাবে ভাগ করে দিতে হবে। তো এইটার সিস্টেম হচ্ছে এইগুলা সমান সমান এক্স ধরতে হয়, ঠিক আছে? ধরি, আরো শর্টকাট আছে, কয়েক সেকেন্ডে করা যাবে, বাট এটাকে দেখি। 2ক সমান সমান 3ক সমান সমান 4গ সমান সমান এক্স। তাহলে 2ক সমান সমান এক্স হলে ক সমান সমান এক্স বাই 2। খেয়াল করেন, খ সমান সমান এক্স বাই 3 আর গ সমান সমান এক্স বাই 4। অতএব ক অনুপাত খ, এখানে এই প্যাটার্নটা তো অনেকে জানা নাই, এক্স বাই 2 অনুপাত এক্স বাই 3 অনুপাত এক্স বাই 4। এখন এই 2 3 4 কে লসাগু করলে হবে 12। তাহলে 12 দ্বারা যদি সবাইকে গুণ করে দেই, তাহলে 6 দুগুণা 12, এক্স 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 কাটা, অনুপাতে তো এক্স বাদ দেয়, তাহলে 6 3 আর 4 12 আর 4 দিয়ে কাটলে 3। তার মানে ক খ গ এর অনুপাতটা হবে 6 4 3। 6 4 3 অনুযায়ী 260 টাকাকে ভাগ করতে হবে। তাহলে উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে ক কত টাকা পাবে। তাহলে ক পাবে সমান সমান 260 টাকাকে এই 6 4 10 আর 3 13 ভাগের কত ভাগ? 6 ভাগ। তাহলে 13 দুগুণা 60, 6 দুগুণা 20, 120 টাকা। কোথায় আছে? ক নম্বর অপশনে আছে। এখন আপনার এই অনুপাতটা সাজাইতে যে পেইনটা হয়েছে, এই জন্য পরে গেলাম, ঠিক আছে? মনে হচ্ছে জটিল, কিন্তু আসলে দেখেন এটা পানির মতো সোজা। এইখানে আমরা এই 3ক 2ক 3ক আর 4ক আছে না, এইটাকে লসাগু করে নিব। 3 2 3 4 এর লসাগু 12। এখান থেকে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 2, এই 3। এইখান থেকে ডাইরেক্ট অনুপাত বানাইতে পারি। এমসিকিউ পরীক্ষা এইভাবে করব, বাট ফর্মাল সিস্টেমে তো এক্স ধরে এইভাবেই রিটার্ন করতে হবে, তাই না? আচ্ছা, তো এইভাবে করলে 12 ভাগ। তার মানে এই 260 টাকাকে এই 6 4 10 আর 3 13, 13 দিয়ে ভাগ করে যার যত অংশ তত দিলে হয়ে যাবে। এখন শুদ্ধি পরীক্ষা করি, যে দেখি ক এর 120 টাকা পাইলো, তাই না? এখানে ক পাচ্ছে 120 টাকা, তাহলে খ কত পাইতো? দেখেন খ পাইতো এই যে 4 ভাগ, তাহলে 13 ভাগে 4 ভাগ, তার মানে 4 দুগুণা 80 টাকা। আর গ পাইতো কত? গ পাইতো 13 ভাগের উপরে এই 3 ভাগ, 3 ভাগ মানে 3 মিশে 60 টাকা। এখন দেখেন শুদ্ধি পরীক্ষা করি যে আসলে কথাটা মিলল কিনা। ক এর 2 গুণ, ক এর 2 গুণ মানে 240, খ এর 3 গুণ, 3 গুণ মানে আবার 240, গ এর 4 গুণ, 4 গুণ মানে 240। দেখেন এই যে সবগুলো মিলে গেছে। খুব ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যাল, এবং অনেকগুলো পরীক্ষা আসবে, এক কোথাও না কোথাও আসবে, রিটেনে আসে এরকম প্রশ্ন। তো এটা লজিকটা খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বর আসি, একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী ছিল? এই যে 70 টাকা উঠলো না, তাহলে 70 জন হবে। এটা সরাসরি কয়েক সেকেন্ড অ্যান্সার। এখন 70 থেকে 70 বিষয়টা এরকম না, বিষয়টা এইরকম। প্র্যাকটিক্যালি আসি, ধরি x জন আছে, তাহলে এক একজনের টাকা দিছে কত? x প্লাস 30 পয়সা। তাহলে প্রশ্ন মতে x ইন্টু x প্লাস 30, রিফাত হাসান লসাগু করেই তো করাই দিলাম ভাই, বিস্তারিতটা প্রথমে দেখাই দিলাম। x ইন্টু x প্লাস 30 ইকুয়াল টু 70 কে 70,000 বানাইতে হবে, এটা হচ্ছে টাকা।
ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000 ইকুয়াল টু 0। দেখেন এই এক্স জন এক একজনে এত টাকা করে দিলে টোটাল টাকা হয় এত টাকা, গুণ করে দিতে হবে। এটা ইকুয়াল টু 70 টাকা, সেই 70 টাকাকে 7000 বানাইতে, 7000 কে বানাইতে গেলে এক্স প্লাস 100 মিডল টার্ম করার পরে এক্স মাইনাস 70 ইকুয়াল টু 0। যেহেতু এই প্লাস 100টা ওই পাশে যে মাইনাস 100 হবে, এটা অ্যাকসেপ্টেবল না, এই জন্য এক্স এর মানটা হচ্ছে 70 হচ্ছে 70 জন। আর আমি মুখে মুখে কিভাবে করলাম, সেটা লজিকটা হচ্ছে যে যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যার সাথে 30 পয়সা করে যোগ করলে এক একজনের টাকা, এবং টোটাল টাকা 70 টাকা, তার মানে জন গুণন টাকা সমান সমান 70 টাকা হওয়া লাগবে। তাহলে এখানে জনের সংখ্যাটা এমন কোনো সংখ্যা হওয়া যাবে না যার সাথে 30 পয়সা বেশি করে যোগ করলে ফ্র্যাকশন আসে। ফ্র্যাকশন মানে কি 90 পয়সা, 80 পয়সা, 30 পয়সা এরকম আসে। এরকম আসলে কি হবে, সংখ্যা দিয়ে গুণ করলে 28 টাকা 45 পয়সা, 105 টাকা 13 পয়সা, এরকম ফ্র্যাকশন আসবে। তো আমাদের কি করতে হবে, যে যতজনই হোক তার সঙ্গে 30 পয়সা যোগ করলে যেন পূর্ণ টাকা আসে। তাহলে আমরা দেখতেছি 70-এর সাথে 30 যোগ করলে 1 টাকা হয়। এই 1 টাকা করে এই 70 জন যদি দেয় তাহলে 70 টাকা হওয়া সম্ভব। এইখান থেকে আমরা 70 জন নিছি। এটাও দেখেন নবম দশম শ্রেণীর 5.2-28 নম্বর অঙ্ক। ঠিক আছে, 13 নম্বর, বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে, তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী। লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে? এইরকম অঙ্ক লাইফে কখনো করছেন কিনা বলেন তো একটু। তাহলে বাসে ওঠার লাইনে সোহাগের পেছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তাহলে ধরেন আছে এই যে এটা হচ্ছে সোহাগ, এটা হচ্ছে পেছন, আর এটা হচ্ছে সামনে। তাহলে পেছনে যদি হয় x জন, সামনে হচ্ছে x প্লাস 2। কি বলছে, বাসে ওঠার লাইনে সোহাগের পেছনে যতজন দাঁড়িয়ে আছে সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে, তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে তার থেকে 3 গুণ যাত্রী আছে। পেছনে x জন, সম্পূর্ণ লাইনে, সম্পূর্ণ লাইনে মানে কি, সম্পূর্ণ লাইনে, সম্পূর্ণ লাইনে সোহাগের সামনে দাঁড়িয়ে আছে x প্লাস 2, এইখানে সোহাগও কিন্তু 1 জন, প্লাস সোহাগের পেছনে x জন, তাহলে হচ্ছে 2x প্লাস 3 জন। এরা কারা? এরা হচ্ছে ওই সম্পূর্ণ লাইনে দাঁড়িয়ে থাকা লোকের সংখ্যা। এখন আসি প্রশ্ন মতে, 2x প্লাস 3 এরা হচ্ছে সোহাগের সহ টোটাল ওই লাইনে দাঁড়িয়ে থাকা স্টুডেন্ট। আর একটা কথা বলছে না, তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ লাইনে, এই যে আমরা সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী আছে, সম্পূর্ণ লাইনে যতজন আছে এরা হচ্ছে পিছনে দাঁড়িয়ে থাকা x জনের 3 গুণ। তাহলে এই পাশে x ইকুয়াল টু 3। উত্তর কি আছে, লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে, x এর মান এখান থেকে ক্যালকুলেশন করলাম, x এর মান হচ্ছে 3। এরা হচ্ছে মোট ওই লাইনে, এরাও কিন্তু হচ্ছে মোট। তাহলে x এর মান 3 জন আসলে অ্যান্সার কি আছে, বলছে যে লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে এই যে এতজন, তাহলে মোট হবে 3 গুণন 3 সমান সমান 9 জন। তাহলে ওই লাইনে 9 জন দাঁড়িয়ে আছে। তাহলে ধরেন এই যে সোহাগ এখানে আছে, যদি টোটাল 9 জন হয় তাহলে এই সামনের জন এতজন মিলে 8 জন হওয়া লাগবে। 8 জনের মধ্যে এখানে 2 জন বেশি হবে, তাহলে 8 কে এই পাশে 2 ভাগ করলে 8 কে 2 ভাগ 6, তাহলে এখানে হচ্ছে 3 জন আর এখানে হচ্ছে 5 জন। দেখেন তাহলে সব পাশে হিসাবটা মিলবে, 5 জন, 1 জন সোহাগ আর এখানে 3 জন, তাহলে মোট হচ্ছে 9 জন। 9 জন হচ্ছে পিছনের 3 জনের থেকে 3 গুণ। 14 নম্বর দেখেন, 45 টাকা 70 জন বালক বালিকাকে এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেক বালক 75 পয়সা, প্রত্যেক বালিকা 50 পয়সা পায়, তাহলে বালক বালিকার সংখ্যা কত? এগুলো খুব সহজ প্রশ্ন। এই 70 জন ধরে 70 জনকে দুইটা পার্ট মানে, একটা হচ্ছে x, একটা হচ্ছে 70 মাইনাস x। তাহলে এখানে তাহলে বালক বালিকার সংখ্যা কত? আচ্ছা দুইটা চাইছে তাই না, তাহলে এটা দেই বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে একজন বালক পাবে কত টাকা? 75 পয়সা, তাহলে 0.75। এই যে 44 টাকা আছে তো এই জন্য এটাকে টাকা বানিয়ে নিলাম। আর এইখানে 70 ইংলিশে দিতে হলে 70 মাইনাস x, তাহলে এইখানে কি হচ্ছে, বালিকা পাবে 50 পয়সা, 0.5 দ্বারা গুণ, তাহলে বালকদের প্রাপ্ত টাকা মোট টাকা, বালিকাদের প্রাপ্ত মোট টাকা যোগ করলে ইকুয়াল টু 45 টাকা। তাহলে 0.5 দিয়ে করলে 7.5x প্লাস 0.5 দিয়ে গুণ করলে 35, অর্ধেক হয়ে যায় 5 দিয়ে গুণ করলে, মাইনাস 0.5x ইকুয়াল টু 45।
এখান থেকে মাইনাস হলে 0.25x ইকুয়াল টু 45 থেকে 35 বাদ দিলে 10, এক্স এর মান হচ্ছে 0.25 দিয়ে গুণ করলে 104, 4 10 40 জন, 40 টাকা। এক্স এর মান 40 টাকা মানে বালকরা পাবে, বালকদের সংখ্যা হচ্ছে 40। তাহলে বালকরা যদি 40 হয় তাহলে বালিকা কতজন হবে? টোটাল 70 জন থেকে 40 বাদ দিলে 30 জন। তাহলে 40 আর 30 হচ্ছে অ্যান্সার, এটা কতে আছে। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 40 এবং 30। 15 নম্বর বলছে কয়ের কাছে ক্ষয়ের 4 গুণ মার্বেল আছে। আমরা এরপরে লাস্ট ওয়ান অঙ্ক করবো, এরপরে আর আমাদের কোনো অঙ্ক নাই, ঠিক আছে? আর দুইটা অঙ্ক করবো মাত্র। কয়ের কাছে ক্ষয়ের 4 গুণ মার্বেল আছে, ক যদি খকে 18টি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল হয়। ক ক্ষয়ের কাছে কতটি মার্বেল আছে? তাহলে কয়ের কাছে ক্ষয়ের 4 গুণ মার্বেল আছে, তাহলে ক এর কাছে খ, তাহলে খ যদি এক্স হয় ক হবে 4 গুণ 4x। ক যদি খকে 18টি মার্বেল দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল হয়। তাহলে প্রশ্ন মতে এই কয়ের মার্বেল থেকে 18টা মার্বেল চলে যাবে, ক্ষয়ের সাথে যোগ হয়ে যাবে, তখন আবার দুজনের সমান সমান হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু 36, x এর মান হচ্ছে 12। তার মানে এই কয়ের কাছে আছে 12টা মার্বেল আর এর কাছে আছে 4 12 48টা মার্বেল, ঠিক আছে? তাহলে এখান থেকে 18টা দিয়ে দিলে 30টা হবে, 30 এরও 30টা হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং। উত্তর কি আছে? হচ্ছে ক ক্ষয়ের কাছে কতটি মার্বেল আছে? 12 আর 48, এই যে ক আনসার। লাস্ট ওয়ান। দেখেন কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকে চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করুন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি কোন সমিতির সদস্য প্রত্যেকের সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে ধরি সদস্য সংখ্যা এক্স, তাহলে চাঁদার পরিমাণ কত? 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তাহলে 100x। কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তাহলে আগের একটা চাঁদা ছিল আর নতুন একটা চাঁদা, দুই চাঁদার ডিফারেন্স হচ্ছে কত টাকা? ইন্ডিভিজুয়াল চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করুন। মোট চাঁদা, আর এটা কি? এটা হচ্ছে একজনের চাঁদা। দেখেন একজন, এই যে সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। ধর আছে একটা মেসে 5 জন বর্ডার আছে, বলতেছে আমরা একটা খাওয়া দাওয়া করবো, প্রত্যেক জনে 100 গুণ করে টাকা দিব। তার মানে 5 জনে এক একজনে 500 টাকা করে দিবে, তাহলে 2500 টাকা উঠবে। তাহলে এই যে 500-র নাম কি, 2500-র নাম কি, 5 গুণের নাম কি, সদস্য সংখ্যা কত, এগুলো মনে হচ্ছে বইয়ের কথা শুনলে কঠিন, কিন্তু ভাষাটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন। মেসের বর্ডার 5 জন, এক একজনে 100 গুণ টাকা দিবে, মানে এক একজনে 500 টাকা করে দিবে। তাহলে মোট টাকা হবে কত? 5 দিয়ে 500-কে গুণ করলে 2500। ওই জিনিসটা এখানে। কিন্তু একজন যদি অনুপস্থিত থাকে তাহলে আবার ওই 2500 টাকায় দিতে হবে, তখন 4 জনের ভাগে খরচ বেশি পড়ে যাবে। তাহলে ধরি সদস্য একজন, একজনের চাঁদা হচ্ছে 100x, তাহলে মোট চাঁদা কত হবে? মোট চাঁদা হবে x গুণন 100x। ঠিক আছে, এখন প্রশ্ন মতে এটা হচ্ছে একজনের চাঁদা। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন মতে 4 জন সদস্য চাঁদা না দেয়াতে, তাহলে এই সদস্য সংখ্যা 4 জন কমে যাবে যখন, তখন হবে x - 4, এতজন চাঁদা দিবে। এতজন চাঁদা দিলে এই যে চাঁদাটা, এদের চাঁদা, আর এরা হচ্ছে কত? মোট চাঁদার পরিমাণ। মোট চাঁদার পরিমাণ আমাদের এখানে জানার দরকার নাই, কারণ এটা হচ্ছে একজনের চাঁদা, তখন বেড়ে যাবে। একজনের চাঁদা হবে 100x প্লাস 500। তাহলে এইটা হচ্ছে x - 4, এতজন যখন চাঁদা দিবে এদের মোট চাঁদা। 100x প্লাস 500 ইকুয়াল টু 100x গুণন x। মানে উভয় ক্ষেত্রে টোটাল চাঁদার পরিমাণটা কিন্তু সমান সমান। ঠিক আছে, এই যে x - 4 মানে 4 জন চাঁদা না দেওয়াতে এতজন চাঁদা দিল, এতজনের চাঁদার টাকাটা কত? টাকাটা হচ্ছে এই যে আগের একজনের টাকা দেওয়া চাঁদা, তার সঙ্গে 500 টাকা যোগ হবে। কেন? কারণ এক একজনের টাকা তো চাঁদা 500 টাকা বেড়ে গেছে। মানে আগে যদি 500 টাকা করে চাঁদা দিত, এখন দিতে হচ্ছে 1000 টাকা করে। এইটাকে বলা হচ্ছে এটা।
তাহলে এই যতজন এর সাথে তাদের দেওয়া সাদা এক একজনের। আর আগের সাদা কত ছিল? আগের সাদা ছিল টোটাল 100x ইন্টু এক্স। এইটা এখন ক্যালকুলেশন করে নিতে হবে। এটা ক্যালকুলেশন করে নিলে এক্স এর মান আসবে এখান থেকে 20 জন। এক্স এর মান 20 জন, আর মোট সাদা হবে এই যে এটা অথবা এটা, এটা কিন্তু মোট সাদা, এটাও মোট সাদা। তাহলে 100 গুণন 20 গুণন 20 সমান সমান 40,000। তাহলে 20 জন আর 40,000, ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নিতে পারেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, সাথে থাকেন। আজকে এই পর্যন্ত।